রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে বলতে চাই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলাদেশ শক্তিশালী হয়ে উঠুক, এটি ভারত কখনো চায় না। এই ব্যাপারটি নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। এর পূর্বে ৫ নম্বর সূরা আল মাইদার ২ নম্বর আয়াতের শেষের দুটি লাইন আমি আপনাদেরকে শোনাবো। এখানে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ। তোমরা নেক কাজ ও তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, গুনাহের কাজ ও জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তোমরা সবাই আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ সাজার ব্যাপারে বড়ই কঠোর। এই নীতিতে বাংলাদেশি সেবা পার্টি বিশ্বাসী। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন সাহেব এমন একটি সময় প্রতিবেশী রাষ্ট্রের উপরে তার নিজস্ব ব্যক্তিগত আস্থা প্রকাশ করেছেন এবং এই যে একটি কথা বলা হয়েছে, বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর, এ ধরনের কথা বাংলাদেশের লোকেরা খায় না। বাংলাদেশের লোকেরা ভারতকে যে বন্ধু রাষ্ট্র না, শত্রু রাষ্ট্র, এটি সাধারণ জনগণ বুঝে গেছে। এই বুঝে যাওয়াটা, এই বোঝাটা এত বড় অর্জন যে এটি পরবর্তী যুগে কাজে আসবে। ভারত এমন একটি সময় আসামের যে নাগরিক, স্থায়ী নাগরিক, তাদেরকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে। কাশ্মীরিদের নিয়ে যে আইন তৈরি করেছে, আবার পশ্চিমবঙ্গের মুসলমান যারা সে দেশের স্থায়ী বাসিন্দা তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, এই ধরনের কথা এদেশের মানুষ যখন শুনছে তখন তারা ভারত প্রীতির প্রতিবাদ করে চলেছে। করোনা কালে দিল্লিতে ভারত যে কাজগুলি করলো মুসলমানদের সাথে, মসজিদ জ্বালালো, মসজিদ ভাঙলো, মুসলমানদের ঘরে আগুন দিল, জীবিত জ্বালালো, এগুলি আমাদের দেশের সাধারণ মানুষ জেনে গেছে যে ভারত আমাদের মূলত বন্ধু রাষ্ট্র না। ভারত যে কখনো বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অন্তর থেকে, হৃদয় থেকে সমর্থন করে না, তার হাজারো প্রমাণ রয়েছে। আসলে ভারতের ইতিহাসটি যদি আমরা একটু দেখি, ভারতে এমন কোন রাজনৈতিক দল নেই যা ব্রিটিশ শাসিত ভারতবর্ষকে অবিভক্ত রাষ্ট্র হিসেবে স্বাধীনতা সমর্থন কখনো করেনি। এমনকি যে ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে 200 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটাতে সক্রিয় ভূমিকা রেখেছে, সেই কংগ্রেসও ছিল অখণ্ড ভারত হিসাবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের স্বাধীনতার সমর্থক। আমাদের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে আমরা দেখেছি, এই ইতিহাস সম্পর্কে যারা সম্যক অবহিত তারা সাক্ষ্য দিবেন, সাম্রাজ্যবাদী ব্রিটেনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে দুটি রাজনৈতিক দল স্বাধীনতা সংগ্রামের পুরোভাগেই ছিল। তার একটি ভারতীয় জাতীয় কংগ্রেস আর একটি নিখিল ভারত মুসলিম লীগ। প্রথমটি অখণ্ড ভারতের সমর্থক ছিল, দ্বিতীয়টি নিখিল ভারত মুসলিম লীগ ভারতীয় উপমহাদেশের উত্তর, পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকা সমূহ নিয়ে একাধিক
স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষপাতিত্ব ছিল। ভারতীয় জাতীয় কংগ্রেস শুধুমাত্র অখণ্ড ভারতেরই সমর্থক ছিল না। কংগ্রেস দাবি করত যে তারা ভারতের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়েরই স্থানীয় প্রতিনিধি। এর বিপরীত মুসলিম লীগ দাবি করত ব্রিটিশ শাসিত ভারতবর্ষের মুসলিম জনগণের প্রতিনিধিত্ব করে মুসলিম লীগ। এই ইস্যুতে 1946 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে মুসলিম লীগের দাবির বাস্তবতা প্রমাণিত হয়। তার ফলে কি হয়? ভারতের কংগ্রেস সহ সকল রাজনৈতিক দলই মুসলিম লীগের দাবি মেনে নিতে বাধ্য হয়। তবে এ ব্যাপারে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং হিন্দু অধ্যুষিত অঞ্চলের রাজনৈতিক দলের নেতারা যে একমত ছিলেন না তার অসংখ্য প্রমাণ পাওয়া যায় পরবর্তী যুগের বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে। স্বাধীন ভারত গোড়া থেকে একটি অবিচ্ছিন্ন জনপদে অবস্থিত হলে 1947 সালে উপমহাদেশের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলিম অধ্যুষিত এলাকাসমূহ নিয়ে গঠিত হয় যে রাষ্ট্রটি, তার নাম ছিল পাকিস্তান। এই ভারতকে যখন বিভক্ত করে তখন 3 জন ব্যক্তি এবং চতুর্থ আরেকজন, এই 4 জন ব্যক্তির মাঝে যে গন্ডগোল ছিল সেটি ছিল কাশ্মীর নিয়ে। প্রথমে তো লর্ড মাউন্ট ব্যাটেন এবং এডভিনা, এরা দুজন স্বামী স্ত্রীর রোল প্লে করে। মূলত এডভিনার সাথে জিন্নার এবং নেহেরুর সম্পর্ক ছিল যখন এরা ব্রিটেনে ছিল। এডভিনা চায় নেহেরুকে ভারতের প্রধানমন্ত্রী বানাতে, আবার উস্কানি দেয় মোহাম্মদ আলী জিন্নাকে যে তুমি এড়ে থাকবে, তুমি প্রধানমন্ত্রিত্ব নিতে চাইবে। পক্ষান্তরে গন্ডগোল বাধে। এবার এরা 2 জন মিলে, এডভিনা এবং লর্ড মাউন্ট ব্যাটেন মিলে পাকিস্তানকে দিয়ে দেয় জিন্নার হাতে আর নেহেরুর হাতে দিয়ে দেয় ভারতকে। যখন জিজ্ঞেস করা হয় অ্যাবাউট কাশ্মীর, তখন তারা বলে কাশ্মীর ইজ ডিসপিউটেড, মতবিরোধ বা মুতানাজে থাকবে। এবার উপমহাদেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের 2 প্রান্তের বিভিন্ন জনপদে অবস্থিত এই পাকিস্তান হয়ে গেল পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এবার এই পাকিস্তান রাষ্ট্রকে জন্মলগ্ন থেকে কিছু বিশেষ সমস্যা নিয়ে যাত্রা শুরু করলো। এই সমস্যাগুলি চলতে থাকলো 25 বছর। ফাইনালে এই দেশ থেকে আরেকটি দেশ বেরিয়ে আসলো, স্বাধীন মুসলিমদের বাংলাদেশ। পাকিস্তান নামের তদানীন্তন এই রাষ্ট্রের উত্তর পশ্চিম অঞ্চলে পশ্চিম পাঞ্জাব, সিন্ধ, বলুচিস্তান এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ নামে 4টি প্রদেশ এবং কাশ্মীর নামের একটি মুসলিম অধ্যুষিত দেশীয় রাজ্য থাকলেও পাকিস্তানের পূর্ব অঞ্চলে পূর্ববঙ্গ নামে একটি মাত্র প্রদেশ ছিল, যা আজ স্বাধীন মুসলিমদের বাংলাদেশ। কিন্তু পূর্ববঙ্গের জনসংখ্যা ছিল পাকিস্তানের পশ্চিম অঞ্চলের মোট জনসংখ্যার চাইতেও অধিক। একটি দেশে যখন গণতন্ত্র থাকে তাদের কথা মতে সেখানে অধিকরা যেদিকে যাবে সেইটি কার্যকারী হবে। পূর্ব পাকিস্তানের জনসংখ্যার সবাই ছিলেন বাংলাভাষী, গুটি কতক বিহারীদের বাদে। পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশে, যেমন পাঞ্জাব প্রদেশে পাঞ্জাবি ভাষা, হিন্দকো ভাষা, সেরাইকি ভাষা, সিন্ধু প্রদেশে সিন্ধি ভাষা, আবার পেশাওয়ার এলাকাতে পশতু ভাষা, বলুচিস্তানে
বলুচি ভাষা, বরোহি ভাষা, এত সব ভাষা থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের শিক্ষিত সমাজের অধিকরা উর্দু ভাষা জানতেন, মোটামুটি বুঝতেনও। বাংলাদেশের ব্যাপারটি নিয়ে এরা উর্দু ভাষা কিছু লোকেরা বুঝলেও অধিকরা বুঝতেন না, কিন্তু জিন্নাহ সাহেব কি করলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে সমস্যা সৃষ্টি করে দিলেন। জিন্নাহ সাহেবকে সবাই শিক্ষিত মনে করে, অনেকে তাকে অত বেশি শিক্ষিত বলে না। এই কোরআনের 30 নম্বর সূরা রোমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, অমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে অন্যতম নিদর্শন আকাশ পৃথিবী সৃষ্টি করা এবং তোমাদের নানান রকমের ভাষায় কথা বলা আর নানান রঙে তৈরি করা। তবে এটি হচ্ছে যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শন। এই আয়াত যদি তারা জানতেন, কখনো বলতেন না রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। জিন্নাহ সাহেব নিজে উর্দু জানতেন না, ওনার মাতৃভাষা ছিল গুজরাটি, করমচাঁদ গান্ধীর ভাষাও ছিল গুজরাটি। এনারা মূলত ভরুচ এলাকার বা ওই গুজরাট এলাকার একই এলাকারই ছিলেন। পাকিস্তানের রাজধানী নিয়ে অনেক কথা উঠেছে, কিন্তু কখনো পূর্ব পাকিস্তানের রাজধানী নিয়ে কেউ সায় দেয়নি। করাচিতে থাকলেও একসময় ইসলামাবাদে সেটা ট্রান্সফার হয়ে যায়। সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন এবং সমগ্র প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর পূর্ব পাকিস্তানে অবস্থিত হওয়ার যে কথা উঠত, সেটি কেউ মানত না। ফলে পূর্ববঙ্গে স্বায়ত্তশাসন সহ বিভিন্ন আন্দোলন জোরদার হয়ে ওঠে, যা চূড়ান্ত পর্যায়ে তাদের মধ্যে সত্ত্বাধিকারের চেতনা জন্ম দেয়। পূর্ব পাকিস্তানের জনগণের এই স্বাধিকার, এই যে সত্ত্বাধিকার চেতনাকে পাকিস্তান সেনাবাহিনীর অবাঙালি সেনা সদস্যরা পশু বলে তারা ধ্বংসের চেষ্টা করলে পূর্ব পাকিস্তানের জনগণ তাদের বিরুদ্ধে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মাত্র 9 মাসে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে তারা সক্ষম হয়। এর জন্য রক্ত দিতে হয়, সরকারি সংখ্যা অনুযায়ী 30 লক্ষ মা বোনের, আবার ইজ্জতও দিতে হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ ভারত এরা সৈন্য পাঠিয়ে সাহায্য করতে এগিয়ে আসে। এর পিছনে বিশেষ দুটি কারণ। একটি হচ্ছে শ্রীমতী ইন্দিরা, যিনি ইসলাম কবুল করে বিবাহ করেছিলেন ফিরোজ খানের সাথে। পরবর্তীতে এটি পছন্দ ছিল না করমচাঁদ গান্ধীর, তিনি তার নিজস্ব উপাধি ইন্দিরাকে দিয়ে ইন্দিরাকে গান্ধী বানালেন। অথচ নেহেরু সাহেব তিনি কিন্তু গান্ধী ফ্যামিলিরও না। ইনাকে বলে দিলেন যে তুমি যদি ইসলামের উপর টিকে থাকো তাহলে ভারতবর্ষ মুসলিমদের হয়ে যাবে। আস্তে করে ফিরোজ খানের সাথে সংঘর্ষ হয়। ফিরোজ খানের 2টি সন্তান হয়, রাজীব ফিরোজ খান, সঞ্জয় ফিরোজ খান। তারাও গান্ধী হয়ে গেল। এই ইন্দিরা সাহেবা ইনি বললেন যে আমার ঘুম আসে না। একদিকে টেনশন থাকলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু টেনশন 2 দিকে, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। এই টেনশনে তার কোনো ঘুম নেই। দুদিকে মুসলিমদের দেশ, মুসলিমদের একটি দেশ, মাঝখানে বিশাল ভারত হিন্দুদের কবজায়। এখন কি করতে হবে? ওনার আশা ছিল এই পাকিস্তানকে কমজোর করার জন্য ভেঙে দিতে হবে এবং যে কোনো একটি এলাকাতে আমাদের ব্যবসার খাতকে বাড়াতে হবে। এর জন্য ওনারা সাথে দিয়েছিলেন 1971 সালের এই মুক্তিযোদ্ধাদের সাথে ভারতের সৈন্য পাঠিয়ে।
তবে তাদের এই সহায়তার লক্ষ্য কোনোদিন এটি ছিল না যে বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। তার প্রমাণ কিন্তু শত শত হাজার হাজার রয়েছে আমাদের সামনে। নতুন প্রজন্ম এগুলি জানছে, সত্য ইতিহাস ঘেটে ঘুটে তারা পেয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধে সাহায্য দেওয়ার নামে যেসব ভারতীয় সেনা বাংলাদেশে পাঠায়, ভারত তা মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরই বাংলাদেশে রেখে দেয়। সেনারা কিন্তু ভারতে চলেও যায়নি, এমনকি তারা কবে যাবে, স্বদেশ ভারতে কবে ফেরত যাবে সে সম্পর্কেও কিছু জানে না এদেশের জনগণ। এর জন্য নানা আশঙ্কা সৃষ্টি হতে থাকে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ৭১-এর ৫ই মার্চ এই কালো রাতে যারাই তার বাসায় গিয়েছিল তাদেরকে যথাশীঘ্র সম্ভব ভারতে পালিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি নিজে তার বাসভবনে থেকে যান এবং শেষ পর্যন্ত পাকিস্তানি সেনাদের হাতে তিনি ধরা দিয়ে চলে যান। তাকে নিয়ে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে এবং তাকে রাখা হয় লায়েলপুরে, যার ফলে মুক্তিযুদ্ধকালে তিনি পাকিস্তানে এই কারাবন্দী থাকেন। মুক্তিযুদ্ধ শেষ হলে তিনি প্রথমে লন্ডনে যান। সেখানে গিয়ে তিনি বাংলাদেশের এবং ভারতের বিষয় সম্পর্কে খুব ভালো করে জানেন। ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের কথা জানতে পারলে তিনি একটি কর্তব্য ঠিক করে ফেলেন যে এখন ভারতীয় যে সেনাবাহিনী বাংলাদেশে এখনো রয়ে গেছে, তখন লন্ডন থেকে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব স্বদেশে প্রত্যাবর্তনকালে নয়াদিল্লিতে স্বল্প বিরতির সুযোগে ভারতের ইন্দিরাজিকে তিনি বলেন সরাসরি প্রশ্ন আকারে, ম্যাডাম আপনার বাহিনী কখন বাংলাদেশ থেকে ফিরে আনা হবে? ইন্দিরাজি বলেন, আপনি যখন বলবেন তখনই। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বিশ্বব্যাপী যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন এবং তিনি যে ইলেকশনে পাশ হয়েছিলেন, তাকে যে গদিতে বসতে দেওয়া হয়নি, এটি ছিল পশ্চিম পাকিস্তানের কিছু নেতাদের সবচেয়ে বড় ভুল। এবার ইন্দিরাজি অন্য কোনো জবাব দেওয়া তার পক্ষে সম্ভবপর ছিল না। ফলে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য অপসারণ তিনি সহজে করে নেন এবং বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তিনি ফেরত নিয়ে যান। দুর্ভাগ্যক্রম বর্তমানে ভারতে যে দলটি বর্তমান চলিতকালে আমরা ২০২০ সালে দেখতে পাচ্ছি, দলটি রাষ্ট্রীয় নেতৃত্বে অধিষ্ঠিত রয়েছে, সেটি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী ভারতীয় জাতীয় কংগ্রেস নয়। বর্তমানে ভারতের রাষ্ট্রীয় নেতৃত্ব রয়েছে এমন এক কট্টরপন্থী হিন্দু সাম্প্রদায়িক নেতা, যার অতীতের ইতিহাস খুব বেশি ভয়ানক। তার নিজস্ব জন্মভূমি গুজরাট। এই গুজরাটে মুসলিম বিরোধী গণহত্যা চালিয়ে ৬,০০০ মুসলমানদেরকে তো জীবিত জ্বালিয়েছেন। তাই তাকে বলা হয় গুজরাটের কসাই নামে তিনি কুখ্যাত। তিনি ভারতের রাষ্ট্রীয় নেতৃত্বে অধিষ্ঠিত থাকার ফলে ভারতের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্য কাশ্মীরের জনগণকে ভারতীয় সেনা সদস্যদের মাধ্যম দিয়ে চরম নিগ্রহের শিকার হতে হচ্ছে। এটি তার অর্ডারে, এই খুনি নরেন্দ্র মোদী সাহেবের অর্ডারে। কাশ্মীরের মুসলিম জনগণের বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গ্রেফতার, ধর্ষণ, কোনো জুলুমই বাদ নেই, কোনো অত্যাচার বাদ রাখছেন না তিনি, যা তাদের উপরে করছেন না। এছাড়া আমরা দেখলাম এই করোনা ভাইরাসের যুগে এবং তার কিছু পূর্বে দিল্লিতে মেসাকার হলো, করোনার যুগে তাবলিগি মার্কাজে যে সমস্ত ভয়ানক হামলা হলো, তাদের বিরুদ্ধে যে সমস্ত ঘটনা প্রকাশ করা হলো, বাবরি মসজিদ অতীতেই ভেঙে দেওয়া হয়েছে, সেটা রাম মন্দির হতে যাচ্ছে বা কাজ শুরু করেছে, যদি এই মুহূর্তে এই
চায়নার সাথে এবং নেপালের সাথে সংঘর্ষ হওয়ার কারণে বন্ধ হয়ে আছে। তো শুধু কাশ্মীরেই নয়, আসামেও যারা যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে তাদেরকেও নাগরিকপঞ্জি থেকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে তাদের রাষ্ট্রবিহীন মানুষের পরিণত করা ষড়যন্ত্রই এই খুনি মোদি করেছে। এমনকি কাশ্মীরের পর আসাম, আসামের পরে পশ্চিমবঙ্গের যে সমস্ত মুসলিম অধিবাসী যুগ যুগ ধরে সেই রাজ্যে বসবাস করছে তাদেরকেও বলা হচ্ছে যে তাদেরকে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে। ভারতের কট্টরপন্থী হিন্দু সাম্প্রদায়িক রাজনৈতিক দল এই বিজেপির পশ্চিমবঙ্গীয় নেতারা এসব বলে যাচ্ছে, করে যাচ্ছে। এসবের মূলে কি রয়েছে? ভারতের শাসন ক্ষমতার অধিষ্ঠিত কট্টর হিন্দু সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি, যাদের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর একাধিক স্থানে ভারতের মুসলমানদের উপর ঘটে বর্বর নির্যাতনের ঘটনা। বর্তমান বিজেপি নেতা এই খুনি নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের মতো যে ক্ষমতায় এসে যা কিছু শুরু করেছে তাতে দেখা যাচ্ছে এই মোদীকে পাকিস্তানিরা পছন্দ করে না, চায়না পছন্দ করছে না। মোদী শুধু বিদেশ সফর করেছে এত বেশি যে বিদেশ সফর করে বিদেশ নীতি চাঙ্গা করেছেন, এটি তার ধারণা এবং তার দলের লোকদের ধারণা। অনেকের মতে কিন্তু তা না। বিশেষ করে বুদ্ধিজীবী লোকেরা বলেন বহুদিন ধরে বহু দেশ ঘুরে বহু ব্যয় করে করতে গিয়েছি বন্ধুত্ব, মাগার কুড়ে এনেছি ঘৃণা। বাংলাদেশ এবং নেপাল এই দুটি দেশ যদিও ভারতের সাথে ভালো বন্ধুত্ব ছিল, এখন তারা শত্রুতে পরিণত হতে যাচ্ছে। অলরেডি নেপাল শত্রু রাষ্ট্র হিসেবে আজ আমাদের সামনে দেখা দিয়েছে। বাংলাদেশের 90% জনগণ তারা ভারতকে আর বন্ধু রাষ্ট্র বলতে চাচ্ছে না এবং তাদের গর্ব যে তারা জেনে গেছে মূলত এরা বন্ধু রাষ্ট্র না। তবে তারা এমন কিছু দালাল পুষেছে এই দেশে, এমন কিছু লোকদেরকে এই দেশের বিভিন্ন সেক্টরে বসিয়েছে যারা তাদেরকে এখনো বন্ধু হিসেবে মেনে নিয়েছে এবং তারা বন্ধু হিসেবে প্রমাণ করার জন্য আজ বাংলাদেশের মিডিয়াগুলি তাদের হাতে। বর্তমান খুনি সরকার শেখ হাসিনা সহ এবং তার কিছু পেটুয়া বাহিনী রয়েছে, তারা ভারতকে এখনো বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়ে যাচ্ছে, অথচ বাংলাদেশের সাধারণ জনগণ কেউ তাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে মুখে বলতে রাজি না। বরঞ্চ তাদের সকলের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের দেশে অনেকে লেখা লিখছে, কথা বলছে। যদিও আবরারকে শহীদ করে দেওয়া হয়েছে, নুরু একাধিকবার মার খেয়েছে। আবার আমাদের দেশের যেসব হিন্দুত্ববাদী বাঙালি যারা এই দেশে জন্ম নিয়ে আজ ভারতের জয়গান গেয়ে যাচ্ছে, তারা আজ বিভিন্ন আসনে উপবিষ্ট হয়েছে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, তাদেরই হাতে চলে গেছে। আজ আমাদের দেশে সচিবালয় তাদের হাতে চলে গেছে, ব্যাংক তাদের হাতে চলে গেছে, শেখ হাসিনার আশেপাশে সব তারাই। ভারতের মুসলমানদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিজেপি যে কাজ করে যাচ্ছে ক্ষমতায় বসে, তাতে বিজেপি শেষ হয়ে যাবে। বিজেপিকে সে দেশের লোকেরা খুব বেশি ঘৃণা করবে, কিন্তু মুসলমান শেষ হবে না। বিজেপি এমন একটি দল যারা দেশের শাসন ব্যবস্থা এমন ভাবে তৈরি করে নিয়েছে, বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে তাদের প্রথম পদক্ষেপ, তারপরে শিখদের বিরুদ্ধে যাবে, তারপরে খ্রিস্টানদের বিরুদ্ধে যাবে, তারপর পার্সিদের বিরুদ্ধে যাবে। তো এই যে বর্বর হয়ে ওঠা, তাতে আশ্চর্যের কোনো কিছু নেই। আমাদের দেশের অনেক পত্র পত্রিকাতে আমরা দেখতে পাই 2 প্যাকেট খাবার দিয়ে অবৈধদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এটা আমাদের দেশের পত্রিকার হেডিং হয়। আবার কখনো শিরোনাম হয়, উপশিরোনাম হয় পশ্চিমবঙ্গের বিজেপি নেতার হুমকি।
অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা যুগ যুগ ধরে বসবাস করে আসছেন, মুসলিম হওয়ার কারণে তাদেরকে অবৈধ আখ্যা দিয়ে বাংলাদেশে পাঠানোর হুমকি, এ ধরনের কথা আমাদের দেশের পত্র পত্রিকাতে, গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। অঞ্জন রায় যে কাজটি করল, ভারতকে যে তথ্য দিল আনন্দবাজার পত্রিকাকে, এবং আমাদের দেশকে যে খয়রাতি রাষ্ট্র হিসেবে এই যে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিল, একটু চিন্তা করে দেখা দরকার ভারত এই মুহূর্তে বাংলাদেশকে যদি ঘৃণার চোখে আরেকটু দেখে, তাহলে ভারতের চতুষ্পাশে কি হবে? পাকিস্তান ভারতের শত্রু, চায়না ভারতের শত্রু, আবার নেপাল ভারতের শত্রু। তো বাংলাদেশের জনগণের শত্রু ভারত, কিন্তু গুটি কতক মন্ত্রী, এমপি এবং সাংবাদিক আর কিছু অফিসারদের কারণে এখনো বন্ধুত্ব টিকে আছে, যদিও এটি বেশি দিন যাবে না। একটু চিন্তা করে দেখা দরকার, আমাদের পররাষ্ট্রমন্ত্রী যদি বলেন ভারতের উপর বিশ্বাস রাখছি, তাহলে মন্ত্রীর এই ভারত প্রীতির উৎস কোথায়? তা জানার অধিকার কিন্তু আমাদের সকল বাংলাদেশিদের রয়েছে, 18 কোটি বাংলাদেশিদের রয়েছে। ভারতের কোন কোন নেতা যেমন অতীতেও এককালের পূর্ব পাকিস্তান নিয়ে বর্তমান বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাসী তারা ছিল না, যেমন পূর্ব পাকিস্তানের স্বাধীনতার বিশ্বাস ছিল না, ঠিক বর্তমানের বাংলাদেশের স্বাধীনতার বিশ্বাসীও তারা না। ভারত আমাদের মুক্তিযুদ্ধে যে সাহায্য দান করে, তা বাংলাদেশকে একটি স্বাধীন শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখার লক্ষ্যে নয়, পাকিস্তান নামের বৃহত্তর রাষ্ট্রকে ভেঙে তার দুই অংশকে দুর্বল করে দেওয়াই ছিল তাদের মূল লক্ষ্য। আর একটি লক্ষ্য ছিল তারা এটাকে কলোনি বানিয়ে এখানে তারা ব্যবসা করবে, আর এটা তাদের জন্য বেশি সহজ ছিল পূর্ব পাকিস্তান। এটা নিঃসন্দেহে সত্য কথা। তার কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারত বাংলাদেশের সাথে যে বাজে ব্যবহারগুলো করে আসছে, সেগুলো হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। যেমন অহরহ সীমান্তে হত্যা হচ্ছে আমাদের দেশের ভাই বোনেরা, ফেলানির কাঁটাতারে ঝুলিয়ে রাখার অর্থ বাংলাদেশকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে। বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কুরুচিপূর্ণ যে কথা তাদের পক্ষ থেকে বলা, সেটি এ জাতির জন্য একেবারে হেয় করে দেখা ছাড়া আর কিছু তাদের চরিত্র আমরা দেখতে পাইনি। তিস্তার পানি বন্টনে বাধা দেওয়া, ফারাক্কা বাঁধ নির্মাণ করে আমাদের পানি আটকিয়ে দেওয়া, যখন দরকার না তখন দেশ ডুবিয়ে দেওয়া। সর্বশেষে আমরা আবার কি দেখলাম? রোহিঙ্গা ইস্যুতে ইন্ডিয়া বার্মার পক্ষে দাঁড়ানোকে প্রমাণ করে যে ভারত কখনোই বাংলাদেশকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে দেখতে চায়নি। বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি আমাদের পুরা জাতিকে নিয়ে তারা খয়রাতি শব্দটা আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করেছে। আমরা জানি ভারতের আজীবনের চাওয়া একটি, কিন্তু আমাদের দেশ ভারতকে প্রতিবেশী হিসেবে বিবেচনা করে আসছে। এটি গর্বের বিষয় ঠিকই, কিন্তু তারা তো তা না, তারা তো উপযুক্ত না। ভারত মুখে মধু রাখে আর অন্তরে বিষ রাখে, এটি হচ্ছে ভারতীয়দের আসল পরিচয়। এর নামই ভারতের পলিটিক্স। বাংলাদেশ যদি বন্ধু রাষ্ট্র হতো, স্বাধীনতাকে যদি শক্তিশালী করতে চাইতো, তাহলে এখনো পাখির মতো সীমান্তে নিরীহ মানুষ গুলি করে মেরে ফেলা হচ্ছে কেন? এরা কখনোই মুসলিমদের ভালাই চাইবে না। এখনো কাশ্মীরি মুসলিমগুলো একের পর এক মার খাচ্ছে। আর আমাদের দেশের বেনজির সাহেব তিনি কি বলেছিলেন? কাশ্মীরের কোনো ইস্যু নিয়ে ঢাকাতে কোনো মিছিল হবে না, এটি তাদের আভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের মানুষকে ভুলভাল বুঝিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা ছাড়া এই সকল অফিসারদের আর তো কোনো কাজ নেই। শেখ হাসিনা এখন ইচ্ছা করলেও কোনো
ভালাইয়ের কাজ এদেশে করতে পারবে না, কারণ তার চারিপাশে বেষ্টনী দেওয়া হয়েছে ভারতীয়দের দিয়ে। আমাদের দেশেই আপনারা সবাই জানেন শাপলা চত্বরের সেই ঘটনাকালে ভারতের বিমান এসে, এয়ারফোর্সের বিমান এসে দাঁড়িয়েছিল ঢাকা বিমানবন্দরে। শেখ হাসিনার কিছু হলে তারা নিয়ে চলে যাবে, কিন্তু শেখ হাসিনার কাছে এমন রুক্ষ এবং দুর্ধর্ষ কিছু লোক রয়েছে যাদের কারণে নিমিষে হেফাজতের কাজ শেষ করে দিল। পিলখানার ঘটনা ঘটাতে অনেক সময় লাগেনি, কিন্তু পরিকল্পনা করতে অনেক সময় লেগেছে। ঘটাতে অল্প সময়ে শেষ করে দিয়েছে আমাদের দেশের এই জওয়ানদের। আবার যারা একটু কলমের খোঁচা দিয়ে সত্য কথা তুলে ধরতে চায়, সে আবরারের মতো ছেলেকে তার নিজস্ব ক্যাম্পাসে, তার নিজস্ব সেই ইউনিভার্সিটিতে মরতে হয়। ভারত বাংলাদেশকে দাসত্ব রাজ্য হিসেবে দেখতে চায়, সবসময় দমন নিপীড়নের মধ্যে রাখতে চায়। তার প্রমাণ আমরা প্রত্যেক কাজেই দেখতে পাচ্ছি। আমাদের আগে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর উৎপাদন বৃদ্ধি করতে হবে। ভারত থেকে আমদানির যে নির্ভরতা, এটি যদি না কমে, তাহলে এদেশ ভারতের পেটে অলরেডি চলে গেছে। আর যারা ভারতীয় হয়ে কাজ করছে এদেশে, তাদের জানতে হবে যে আজ যদি আমরা এই ভারত ভারত করি, তাহলে আমাদেরকে আবার গিলে খাবে চায়না, আবার ব্রিটেন এবং আমেরিকা তারাও গিলে খাওয়ার চেষ্টায় রয়েছে এবং বিভিন্নভাবে তারা খাচ্ছে। আমাদের দেশের ভালো ভালো জিনিসগুলি চলে যাচ্ছে সব ব্রিটেনে, আমেরিকাতে। সামান্য কিছু বাঙালিরা সে দেশে থাকছে, তাদের কারণেও, তাদের মধ্যে এমন দেশদ্রোহী বাঙালি রয়েছে। তাই আসুন, এই মুহূর্তে বাংলাদেশে দরকার বাংলাদেশি সেবা পার্টি, যারা এদেশে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রব্বানিতন্ত্র কায়েম হলে ইনশাআল্লাহ এদেশে সবকিছু ঠিক হয়ে যাবে। কার সাথে কেমন ব্যবহার দিতে হবে, কেমন সম্পর্ক রাখতে হবে, সেগুলি কোরআন আমাদেরকে বলবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।